আচ্ছা, আসুন তো একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করি। আমরা যখন অসুস্থ হই, তখন আমাদের যে জ্বর, সর্দি বা ব্যথা হয়, এগুলোকে তো আমরা রোগের লক্ষণ বলে ধরে নিই, তাই না? হ্যাঁ, অবশ্যই। চিহ্ন বা সিম্পটম। কিন্তু কি হবে যদি এই লক্ষণগুলোই আসলের রোগ হয়? মানে এর পেছনে আলাদা কোনো কিছুর অস্তিত্বই যদি না থাকে? এটা কিন্তু একটা খুবই যুগান্তকারী প্রশ্ন। কারণ এর উত্তরটা আমাদের স্বাস্থ্য আর অসুস্থতা নিয়ে পুরো ধারণাই বদলে দিতে পারে। ঠিক তাই। আর এই প্রশ্নটার গভীরে যাওয়ার জন্যই আমাদের হাতে আজ কিছু অসাধারণ লেখা রয়েছে। এগুলো হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা স্যামুয়েল হ্যানিম্যানের দর্শনের ওপর ভিত্তি করে লেখা। আমাদের আজকের লক্ষ্য হল এই লেখাগুলোর ঘেরে বের করা যে হোমিওপ্যাথি ঠিক কোন চোখে রোগ এবং আরোগ্যকে দেখে, মানে প্রচলিত চিকিৎসার ধারণার সাথে এর মূল পার্থক্যটা কোথায়। চলুন এই ব্যাপারটার গভীরে ঢোকা যাক। এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিক হল এটি শুধু চিকিৎসার একটা পদ্ধতি নয়, বরং এটা স্বাস্থ্য এবং অসুস্থতা সম্পর্কে একটা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি। এই লেখাগুলো আমাদের সেই দর্শনের গভীরে নিয়ে যাবে যেখানে রোগ আর নিরাময়ের ধারণাকে একদম অন্যভাবে দেখা হয়েছে। তাহলে প্রথমেই সেই সবচেয়ে বিতর্কিত ধারণাটা নিয়ে কথা বলি। আমাদের হাতে থাকা লেখার ৪ এবং ৫ নম্বর অনুচ্ছেদে একটা জোরালো দাবি করা হয়েছে। বলা হচ্ছে, যদি কোনো রোগের সমস্ত লক্ষণ বা উপসর্গ, মানে যা আমরা বাইরে থেকে দেখতে পাই বা রোগী যা অনুভব করে, সেগুলো যদি পুরোপুরি দূর করে দেওয়া যায়। তাহলে ভেতরে আর কোনো রোগই বাকি থাকতে পারে না। একদম সহজ কথায় উপসর্গের সমষ্টিই হল রোগ। এটা হজম করা কিন্তু বেশ কঠিন, তাই না? অবশ্যই কঠিন, কারণ আমরা তো এটাই শিখে এসেছি যে উপসর্গ হল রোগের বাইরের প্রকাশ। যেমন ধরুন, ধোঁয়া দেখে আমরা বুঝি যে কোথাও আগুন লেগেছে। আমাদের প্রচলিত ধারণা বলে আগুনটা হলো আসল রোগ আর ধোঁয়াটা তার লক্ষণ। ঠিক। আর চিকিৎসকের কাজ হল আগুনটা নেভানো, ধোঁয়া সরানো নয়। হ্যাঁ, কিন্তু এই লেখাগুলো বলছে এই উপমাটাই ভুল। ঠিক তাই। এই দর্শন অনুযায়ী একজন চিকিৎসকের জন্য ওই ধোঁয়াই হল আগুনের একমাত্র বাস্তব রূপ। ভেতরের কোনো অদৃশ্য বা কাল্পনিক আগুনকে খোঁজার চেষ্টা করাটা একটা অর্থহীন কাজ। হ্যানিম্যানের যুক্তি ছিল, একজন চিকিৎসক যা দেখতে পান, যা পরিমাপ করতে পারেন হুম। এবং রোগী যা অনুভব করতে পারেন, অর্থাৎ উপসর্গগুলো, তার বাইরে রোগের কোনো অস্তিত্ব নেই। তাই যখন সব উপসর্গ চলে যায়, তখন রোগটাই চলে যায়। তার মানে এই দর্শন অনুযায়ী আধুনিক মেডিসিন একটা ভূত তাড়া করছে, একটা অদৃশ্য রোগকে খুঁজছে, যা আসলে উপসর্গের আড়ালে লুকিয়ে নেই। আপনি বিষয়টা দারুণভাবে ধরেছেন। এটাই মূল বক্তব্য। হ্যানিম্যান বলছেন, চিকিৎসকের একমাত্র এবং সর্বোচ্চ কর্তব্য হল রোগীর স্বাস্থ্য পুনরুদ্ধার করা, যাকে তিনি আরোগ্য বলছেন আর কি। আচ্ছা। আর এই আরোগ্যই তখনই সম্ভব যখন তিনি রোগীর উপসর্গের সামগ্রিক চিত্রটা বুঝে সঠিক ওষুধ দিয়ে সেগুলো দূর করবেন। লেখাটিতে পরিষ্কার প্রশ্ন তোলা হয়েছে, এর বাইরে আরোগ্য বলতে আর কী বা থাকতে পারে। এই চিন্তাটা কি সেই সময় একদমই নতুন ছিল? মানে এর কোনো সমর্থক ছিল না? না, না। লেখাগুলোতে একটা মজার তথ্য দেওয়া হয়েছে। সেই সময়ের একজন অত্যন্ত সম্মানিত অ্যালোপ্যাথিক চিকিৎসক ছিলেন ডক্টর হুফল্যান্ড। তিনিও নাকি এই ধারণার সাথে কিছুটা হলেও একমত হয়েছিলেন যে উপসর্গ দূর হয়ে গেলে রোগও সেরে যায়। তার মানে এই চিন্তাটা শুধু হ্যানিম্যানের একার ছিল না। একেবারেই না, বরং তৎকালীন চিকিৎসা জগতের ভেতরেই এই নিয়ে একটা গভীর বিতর্ক চলছিল। এটা প্রতিষ্ঠিত ধারণাকে বেশ নাড়া দিয়ে দিয়েছিল। বেশ। আমি যদি একজন সাধারণ শ্রোতার মতো করে ভাবি, তাহলে আমার মনে যে প্রশ্নটা আসছে সেটা হলো, ঠিক আছে, মানলাম উপসর্গই রোগ, কিন্তু আমরা তো প্রায় একটা সমালোচনা শুনি যে হোমিওপ্যাথি শুধু উপসর্গের চিকিৎসা করে, রোগের মূলে যায় না। এই লেখাগুলো এই সমালোচনার জবাব কিভাবে দেয়? চমৎকার প্রশ্ন। আর এটাই আমাদের আলোচনার পরের ধাপে নিয়ে যাচ্ছে, কারণ এবং কার্যের সম্পর্ক। ২০ নম্বর ব্যাখ্যায় এই বিষয়টা খুব পরিষ্কার করে বলা হয়েছে। লেখাটি বলছে, উপসর্গকে রোগের উপরিভাগের চিহ্ন মনে করাটা আসলে খুব যান্ত্রিক একটা চিন্তা, যেন আমাদের শরীরটা একটা মেশিন আর কি। রেখাটিতে একটা নির্দিষ্ট শব্দ ব্যবহার করা হয়েছে না, কজা ওকেশনলিস। এর মানে কি? কজা ওকেশনালিস এর মানে হল ওকেশনাল কজ বা রোগের উত্তেজক কারণ। ধরুন, একজন মানুষ অনেক দিন ধরে মানসিক চাপে আছেন, তার শরীরের ভারসাম্য কিছুটা নড়বড়ে।
আচ্ছা। এরপর হুট করে একদিন বৃষ্টিতে ভিজলেন আর তার ভয়ানক সর্দি জ্বর হল। এখানে বৃষ্টিতে ভেজাটা হল কজা ওকেশনালিস বা উত্তেজক কারণ। হুম। কিন্তু হ্যানিম্যানের দর্শন অনুযায়ী আসল সমস্যাটা কিন্তু বৃষ্টিতে ভেজা নয়। আসল সমস্যা হল শরীরের ভেতরের সেই ভারসাম্যহীনতা, যা সামান্য আঘাতেই অসুস্থ হয়ে পড়ার সুযোগ করে দিয়েছে। তার মানে যে মানুষটা আগে থেকেই ভারসাম্যহীন, তাকে সামান্য ধাক্কা দিলেই সে পড়ে যাবে। ধাক্কাটা কারণ নয়, তার ভারসাম্যহীনতাটাই মূল কারণ। একদম ঠিক তাই। তাই এই লেখাগুলো বলছে রোগের উত্তেজক কারণ হয়তো আমাদের জানা থাকতে পারে, কিন্তু রোগের যে প্রকাশ আমরা দেখি, মানে উপসর্গগুলো, সেটাই হলো ওই ভেতরের ভারসাম্যহীনতার কার্য বা ফল। আচ্ছা। আর চিকিৎসকের কাজ হলো এই কার্যটাকেই সারিয়ে তোলা, কারণ কার্যকে সারিয়ে তুললেই ভেতরের ভারসাম্য ফিরে আসে। তাই যখন বলা হয় হোমিওপ্যাথি উপসর্গের চিকিৎসা করে, এই দর্শন অনুযায়ী উত্তরটা হবে হ্যাঁ, কারণ উপসর্গই রোগের একমাত্র বাস্তব এবং সামগ্রিক প্রকাশ। ও আচ্ছা। উপসর্গের চিকিৎসা করাই হল রোগের সামগ্রিক চিকিৎসা। তাহলে এই দর্শন অনুযায়ী যেটাকে আমরা উপসর্গ বলছি, সেটাই আসলে রোগের ভাষা। শরীর ওই উপসর্গগুলোর মাধ্যমেই কথা বলছে, তার ভেতরের বিশৃঙ্খলার কথা জানাচ্ছে। নিখুঁতভাবে বলেছেন, উপসর্গগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা সামগ্রিক বিশৃঙ্খলার সমন্বিত প্রকাশ। তাই যখন সঠিক ওষুধ দিয়ে উপসর্গগুলো দূর করা হয়, তখন ভেতরের সেই বিশৃঙ্খলাটাই ঠিক হয়ে যায়। এই দর্শন অনুযায়ী কার্যকে মানে এফেক্টকে দূর করলেই কারণটাও মানে কজটাও দূর হয়ে যায়, কারণ দুটোই একই ভারসাম্যহীনতার সাথে যুক্ত। এই ভারসাম্যহীনতা বা বিশৃঙ্খলা ধারণাটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। যদি রোগটা পুরোপুরি শারীরিক বা বস্তুগত না হয়, যদি কোনো জীবাণু বা রাসায়নিক সমস্যা মূল কারণ না হয়, তাহলে চিকিৎসাটা ঠিক কিসের ওপর কাজ করছে? এখানেই তো সেই বিখ্যাত জীবনী শক্তি বা ভাইটাল ফোর্সের ধারণাটি আসে, তাই না? অবশ্যই, এটাই দর্শনের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই লেখাগুলো বলছে যে মানবদেহ কেবল রক্ত, মাংস, হাড়ের সমষ্টি নয়। এর পেছনে একটি অদৃশ্য গতিশীল শক্তি কাজ করে, যা শরীরকে সজীব রাখে এবং সমস্ত অঙ্গপ্রত্যঙ্গকে সমন্বিতভাবে চালায়। আচ্ছা, আর যখন এর ছন্দে পতন হয়? তখনই রোগ সৃষ্টি হয়। বাইরের কোনো আঘাত, মানসিক চাপ বা কোনো উত্তেজক কারণ যখন এই জীবনী শক্তিকে বিশৃঙ্খল করে, তখনই তার প্রকাশ হিসেবে আমরা বিভিন্ন উপসর্গ দেখতে পাই। অর্থাৎ জ্বর, ব্যথা বা মানসিক অস্থিরতা, এগুলো সবই হল বিশৃঙ্খল জীবনী শক্তির বহিঃপ্রকাশ। জীবনী শক্তি নিজেই অদৃশ্য, কিন্তু তার বিশৃঙ্খলাটা উপসর্গের মাধ্যমে দৃশ্যমান হয়। সত্যি বলতে কি, অদৃশ্য শক্তির কথা শুনলে আজকের যুগে একটু মানে অবৈজ্ঞানিক বা আধ্যাত্মিক মনে হতে পারে। একজন সাধারণ মানুষ এটাকে কিভাবে বুঝবে? এটা একটা খুবই যৌক্তিক প্রশ্ন। হয়তো একটা উপমা দিয়ে বোঝালে সহজ হবে। ধরুন, আমাদের শরীরটা একটা কম্পিউটারের হার্ডওয়্যার, ঠিক আছে। আর জীবনী শক্তি হল তার অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার। হার্ডওয়্যার একদম ঠিক আছে, কিন্তু সফটওয়্যারে যদি কোনো বাগ বা গ্লিচ দেখা দেয়, তাহলে স্ক্রিনে নানা রকম এরর মেসেজ আসতে শুরু করে, কম্পিউটার হ্যাং হয়ে যায়। আচ্ছা। এই এরর মেসেজগুলোই হল উপসর্গ। আপনি হার্ডওয়্যার পরীক্ষা করে কিছুই পাবেন না, কারণ সমস্যাটা তো সফটওয়্যারে। দারুণ অ্যানালগ। তার মানে ওষুধটা হলো এক ধরনের সফটওয়্যার প্যাচ? এই দর্শন অনুযায়ী ঠিক তাই। লেখাগুলো ব্যাখ্যা করছে যে উপসর্গের সাথে মিলিয়ে নির্বাচিত হোমিওপ্যাথিক ওষুধ সরাসরি সেই বিশৃঙ্খল জীবনী শক্তির উপর কাজ করে এবং তার ভারসাম্য ফিরিয়ে আনে। এখানে ওষুধ কোনো জীবাণু মারে না বা কোনো রাসায়নিক প্রক্রিয়াকে দমন করে না, বরং এটি জীবনী শক্তিকে এমনভাবে উদ্দীপিত করে বা তথ্য দেয় যাতে সে নিজেই তার বাগ ঠিক করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। একেই প্রকৃত আরোগ্য বলা হচ্ছে। হ্যাঁ, এটি স্বাস্থ্য এবং নিরাময়ের একটি সম্পূর্ণ ভিন্ন মডেল, যা আধুনিক মেডিসিনের যান্ত্রিক বা হার্ডওয়্যার ভিত্তিক মডেল থেকে আলাদা। এই সফটওয়্যার প্যাচের ধারণাটা মাথায় রাখলে প্রচলিত চিকিৎসার সাথে এর পার্থক্যটা আরও পরিষ্কার হয়ে যায়। কারণ প্রচলিত চিকিৎসা তো মূলত হার্ডওয়্যারের দিকেই নজর দেয়। এই লেখাগুলোতে নিশ্চয়ই এই তুলনাটা করা হয়েছে। এবং বেশ জোরালোভাবেই করা হয়েছে। লেখাগুলোতে দাবি করা হচ্ছে যে প্রচলিত চিকিৎসা, যাকে হ্যানিম্যান অ্যালোপ্যাথি বলেছেন, তা প্রায়শই পুরনো বা ক্রনিক রোগকে শুধু চাপা দিয়ে রাখে। চাপা দিয়ে রাখে? হ্যাঁ,
যা পরবর্তীতে আরও জটিল এবং বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। এটা একটা বেশ বড় অভিযোগ। এর সপক্ষে কি যুক্তি দেওয়া হয়েছে? যুক্তিটা সরাসরি জীবনী শক্তির ধারণার সাথেই যুক্ত। লেখাটির বক্তব্য হল, যেহেতু অ্যালোপ্যাথি রোগের কারণ হিসেবে জীবনী শক্তির বিশৃঙ্খলাকে স্বীকার করে না, তাই এর চিকিৎসা প্রায়শই রোগের মূল কারণকে সম্বোধন করতে পারে না। এটি কেবল বাইরের উপসর্গগুলোকে, মানে আমাদের উপমা অনুযায়ী কম্পিউটারের স্ক্রিনে আসা এরর মেসেজগুলোকে জোর করে বন্ধ করে দেয়। কিন্তু ভেতরের সফটওয়্যারের গ্লিচটা তো থেকেই যায়। একদম। লেখাগুলোতে কি কোনো নির্দিষ্ট উদাহরণ দেওয়া হয়েছে? হ্যাঁ, একটা ক্লাসিক উদাহরণ প্রায়ই দেওয়া হয়। যেমন বলা হয়েছে যে চর্মরোগকে যদি কোনো শক্তিশালী মলম দিয়ে চাপা দেওয়া হয়, তাহলে হয়তো চামড়া সাময়িকভাবে পরিষ্কার হয়ে যায়। কিন্তু ভেতরে যে জীবনী শক্তির বিশৃঙ্খলা থেকে রোগটা তৈরি হয়েছিল, সেটা তো ঠিক হয়নি। আচ্ছা। ফলে সেই বিশৃঙ্খলাটা এখন অন্য কোনো পথে প্রকাশ পাবে। হয়তো কিছুদিন পর রোগীর হাঁপানি বা অ্যাজমা শুরু হলো। এই দর্শন অনুযায়ী এটা কোনো নতুন রোগ নয়, বরং পুরনো রোগটাই আরও গভীর এবং গুরুত্বপূর্ণ অঙ্গে প্রকাশ পেয়েছে। তার মানে এটা হলো রোগকে এক জায়গা থেকে আরেক জায়গায় ঠেলে দেওয়া। যেমন একটা ঘরের একটা দরজা বন্ধ করে দিলে চাপটা গিয়ে অন্য কোনো দুর্বল জানালায় ভাঙন ধরায়। আপনি একদম সঠিক শব্দটি ব্যবহার করেছেন, চাপা দেওয়া বা সাপ্রেশন। এই দর্শন অনুযায়ী এটা প্রকৃত নিরাময় নয়। লেখাটির ভাষ্যমতে অ্যালোপ্যাথিক চিকিৎসা অনেক সময় স্থায়ী নিরাময় দিতে পারে না, কারণ এটি জীবনী শক্তির মূল বিশৃঙ্খলাকে ঠিক করে না। অন্যদিকে হোমিওপ্যাথি জীবনী শক্তিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে একটি গভীর এবং স্থায়ী আরোগ্য প্রদানের লক্ষ্য রাখে। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। আমরা এখানে যে আলোচনা করছি তা কিন্তু কোনো চিকিৎসা পদ্ধতির পক্ষে বা বিপক্ষে রায় দেওয়া নয়। একেবারেই না। এটা মনে রাখা খুব জরুরি যে এই দৃষ্টিভঙ্গিটি সম্পূর্ণরূপে আমাদের হাতে থাকা উৎসটির ওপর ভিত্তি করে তৈরি। এটি স্যামুয়েল হ্যানিম্যানের দর্শনের একটি ব্যাখ্যা। আমরা এখানে কোনো পদ্ধতির শ্রেষ্ঠত্ব বিচার করছি না, ঠিক, বরং একটি নির্দিষ্ট দার্শনিক দৃষ্টিভঙ্গি তুলে ধরছি যা এই লেখাগুলোতে পাওয়া গেছে, যাতে শ্রোতারা একটি ধারণার বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারেন। একদম ঠিক। আমাদের কাজ হলো উৎস যা বলছে তা নিষ্পক্ষভাবে তুলে ধরা। তাহলে এতক্ষণের এই দীর্ঘ আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? এর সারমর্মটা কি? আমার মনে হয় আমরা শুরু করেছিলাম একটা সাধারণ প্রশ্ন দিয়ে, আর এখন স্বাস্থ্যের এক গভীর দর্শনের সামনে এসে দাঁড়িয়েছি। সবচেয়ে বড় ধারণাটা হলো নিরাময়ের সংজ্ঞাটাই এখানে পাল্টে যাচ্ছে। ঠিক। এই লেখাগুলো থেকে আমরা যা বুঝলাম তা হল হোমিওপ্যাথের দৃষ্টিতে আরোগ্য মানে হল সমস্ত উপসর্গের সম্পূর্ণ এবং স্থায়ী বিলুপ্তি। কারণ উপসর্গগুলো কোনো রোগের আংশিক চিহ্ন নয়, বরং রোগের সামগ্রিক এবং একমাত্র বাস্তব রূপ। আর এই আরোগ্য অর্জন করা হয় শরীরের অদৃশ্য কিন্তু চালিকা শক্তি, জীবনী শক্তিকে সঠিক ওষুধ দিয়ে পুনরুদ্ধার করার মাধ্যমে। এটা কেবল উপসর্গকে চাপা দেওয়া নয়, বরং শরীরকে নিজের নিরাময় করার ক্ষমতায় ফিরিয়ে আনা। এবং এখানেই মূল দার্শনিক পার্থক্যটা লুকিয়ে আছে। রোগ কি তার উপসর্গের থেকে আলাদা কোনো বস্তুগত সত্তা যা শরীরে বাসা বেঁধেছে, নাকি উপসর্গের সমষ্টি রোগের পূর্ণাঙ্গ পরিচয়? এই উৎস দিয়ে দ্বিতীয় ধারণার পক্ষে জোরালোভাবে কথা বলছে। এটি স্বাস্থ্য এবং অসুস্থতাকে একটি গতিশীল প্রক্রিয়া হিসেবে দেখে, কোনো স্থির অবস্থা হিসেবে নয়। যা আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল। এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যাওয়া যেতে পারে। আমরা মুহূর্তের জন্য জীবনী শক্তির ধারণা বা কোনো নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতির কথা ভুলে যাই, কিন্তু এই দর্শন থেকে একটা ভাবনা আমরা নিতে পারি। আমাদের শরীর যখন কোনো উপসর্গ, সেটা শারীরিক, মানসিক বা আবেগজনিত যাই হোক না কেন, দেখায়, তখন তাকে শত্রু মনে করে সঙ্গে সঙ্গে চুপ করিয়ে দেওয়ার বদলে আমরা কি তাকে একজন বার্তাবাহক হিসেবে দেখতে পারি? বাহ, এটা একটা গভীর চিন্তা। আমরা যে চিকিৎসা পদ্ধতি অনুসরণ করি না কেন, এই প্রশ্নটা নিজেকে করা যেতে পারে। আমার শরীর ঠিক কী বলার চেষ্টা করছে? আমার জীবনের কোন ছন্দে পতন ঘটেছে? কোন ভারসাম্য নষ্ট হয়েছে যার জন্য এই উপসর্গটা দেখা দেওয়া জরুরি হয়ে পড়েছে? এই প্রশ্নটাই হয়তো স্বাস্থ্য সম্পর্কে আমাদের আরও গভীর উপলব্ধির দিকে নিয়ে যেতে পারে এবং নিরাময়ের পথে প্রথম ধাপ হতে পারে।